আসসালামু আলাইকুম সবাইকে। সকলের উপরে শান্তি বর্ষিত হোক। যে যেখান থেকে আজকের এই ক্লাসে সংযুক্ত হয়েছে তোমাদের সকলকে জানাচ্ছি দোয়েস টিউটোরিয়াল পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা পড়ব হচ্ছে রসায়ন। রসায়নের চ্যাপ্টার 3 অর্থাৎ এসিসি রসায়ন আর কি। তো এসিসি রসায়নের চ্যাপ্টার 3 নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চ্যাপ্টার 3টা হচ্ছে আমাদের পদার্থের গঠন এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের এসিসি রসায়ন বইয়ের হচ্ছে চ্যাপ্টার 10। তো এই চ্যাপ্টারটা হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে এই চ্যাপ্টারটা সম্পর্কে বেসিক যদি তুমি না জানো তাহলে কেমিস্ট্রি সম্পর্কে তুমি খুব একটা জ্ঞান গ্যাদার করতে পারবে না, বা সামনের চ্যাপ্টারগুলো তুমি ঠিক মতো বুঝতে পারবে না। তো আমি এই পাশে হচ্ছে কিছু মেন টপিক লিখে রেখেছি এই চ্যাপ্টারে, যে বিষয়গুলো হচ্ছে এই চ্যাপ্টারের মৌলিক বিষয় এবং ইম্পর্টেন্ট একটা বিষয় বলতে পারো, সেই বিষয়গুলো লিখে রেখেছি। যেমন দেখো এখানে প্রথম হচ্ছে মৌল, খুবই সহজ একটা জিনিস। মৌল সম্পর্কে আমরা পড়াশোনা করব। তারপরে মৌলের প্রতীক, মৌলের প্রতীকটা কিভাবে লিখতে হয়, মৌলকে কিভাবে চিনা যায়, কোন জিনিসটা দেখে কোন মৌল এটা চেনা যায়, কোন প্রতীকটা দেখে কোন মৌল চিনবো, এই যে এই সকল বিষয়গুলো হচ্ছে এখানে আলোচনার বিষয়। যোজনী, যোজ্যতা, এইসব বিষয়। তারপর হচ্ছে কি আমাদের পরমাণবিক কণিকা, খুবই সাধারণ একটা বিষয় যেটা আমরা সবাই জানি, সবাই পড়েছি। আমার মনে হয় যে তোমরা যে যে এই ক্লাসটা দেখছো তাদের সবারই এই পরমাণু কণিকা সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। তারপর যাদের হচ্ছে জ্ঞানটা একটু কম বা যারা কেমিস্ট্রি ভয় পাও তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তারপর হচ্ছে আমাদের পরমাণু পরিচিতি, ভালো কথা। পরমাণু পরিচিতি সম্পর্কে জানবো যে পরমাণুর ভেতরে কি থাকে, এই জিনিসগুলো কোথা থেকে আসলো। আসলে পড়াটা চ্যাপ্টারটা খুবই সহজ, কিন্তু এর ভিতরে অনেক বিষয় আছে। হ্যাঁ, তোমাদের এসএসসি বইয়েও এই সকল বিষয়গুলো দেওয়া নেই। হ্যাঁ, যে কতগুলা যে কাহিনী আছে এর ভিতরে। এরপর হচ্ছে আমাদের কি আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভর। এই চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক বলতে পারো, খুবই গুরুত্বপূর্ণ টপিক, যে আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভর হচ্ছে হিসেব করা। তারপরে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। তোমাদের পৃষ্ঠা, তোমাদের রসায়ন বইয়ের অ্যাকচুয়ালি 2টা পৃষ্ঠা সম্ভবত, 2টা পৃষ্ঠা, 54 এবং 55 পেজ। 54 এবং 55 পেজের ভিতরে হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। এই 2টা পৃষ্ঠা যদি একটু মনোযোগ সহকারে পড়া যায় তাহলে দেখা যাবে যে এর ভিতরে কি পরিমাণ যে নলেজ, কি পরিমাণ যে জ্ঞান আছে। হ্যাঁ, প্রত্যেক বছর এইখান থেকে একটা করে এমসিকিউ আসে, মাস্ট বি, 1টা 2টা 3টাও আসে। ঠিক আছে, তো এই খুব ইম্পর্টেন্ট একটা পড়া। 54 এবং 55 পেজ, যেটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার নিয়ে কথা বলা হয়েছে। এবং এই চ্যাপ্টারের সবচেয়ে বিখ্যাত পড়া সেটা হচ্ছে কি পরমাণুর মডেল, তাই না? রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল, এই 2টা পরমাণু মডেল যারা কেমিস্ট্রি পড়ে বা সায়েন্স নিয়ে পড়ে তাদেরকে লিখাই লাগে পরীক্ষায়, এবং খুবই ইম্পর্টেন্ট এবং বিখ্যাত জনপ্রিয় 2টা পড়া। একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, আর একটা হচ্ছে কি বোর পরমাণু মডেল। একটা হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল, আর একটা হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল। আচ্ছা, রাদারফোর্ডের বানান একটু হয়েছে। এরপরে আমাদের যে পড়াটা আছে সেটা হচ্ছে কি সীমাবদ্ধতা। এরপরে আমাদের যে পড়াটা আছে সেটা সীমাবদ্ধতা। আমার একটু মিস্টেক হয়েছিল বানানটা লিখতে। হ্যাঁ, সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা কি, যে 2টা মডেলের এখানে সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হচ্ছে যে সমসাময়িক সময়ের আর কি, ওই সময়ের একটা বিজ্ঞানী হচ্ছে তৎকালীন পৃথিবীতে যে সকল বিষয়গুলো হচ্ছে আবিষ্কার হয়েছিল, সেই আবিষ্কৃত বিষয়গুলো হচ্ছে একটা সায়েন্টিস্ট উপস্থাপন করেছিল। হ্যাঁ, এবং কালের বিবর্তনে সময়ে যাওয়ার পরে বর্তমান অবস্থাতে ধরো যে আরেকজন বিজ্ঞানী হচ্ছে গবেষণা করে সে কিছু একটা আবিষ্কার করলো, এবং ওই আবিষ্কারের ভিতরে এই আবিষ্কারের যে পার্থক্যতা বা যেই সীমাবদ্ধতা, সেটাই হচ্ছে আমাদের হচ্ছে সীমাবদ্ধতা। হ্যাঁ, সীমাবদ্ধতা, দিস কল আর লিমিটেশনস। তো এই লিমিটেশনসটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে এটা। তারপরে হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পড়া, যে শক্তি স্তরে ইলেকট্রনের বিন্যাস। তোমরা জানো যে এই চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট পড়া হচ্ছে কি শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমাদের অরবিটাল আছে, এসপিডি এর 4টা অরবিটাল আছে তোমরা জানো। তারপরে শক্তি স্তর আছে, প্রধান শক্তি স্তর, সহকারী প্রধান শক্তি স্তর, সহকারী শক্তি স্তর। তারপর হচ্ছে ম্যাগনেটিক শক্তি স্তর, স্পিন, এই যে AKLMN দিয়ে যেগুলো আছে আমাদের, তো এগুলো সম্বন্ধে আলোচনা হবে। তো সামনে আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা টপিক নিয়ে হচ্ছে আলোচনা করব। তো আমি শুরু করতে যাচ্ছি পড়াটা, বিস্তারিত আলোচনা এখান থেকে শুরু করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই অধ্যায়ে এত কিছু আছে যে সেটা বলার মানে বলে আমি বোঝাইতে পারবো না। যে পড়াইতে লাগলে আমার মনে হয় যে এই চ্যাপ্টারটা আমি সেইভাবে পড়াই। হ্যাঁ, কিন্তু আসলে যদি হচ্ছে আমরা লেভেলটা একটু জাজ করি, যে তোমাদের এসএসসি লেভেলের বইগুলোতে খুব বেশি পড়াশোনা নাই। হ্যাঁ, হচ্ছে এই চ্যাপ্টারের আমার মনে বলে যে
প্রায় 10 ভাগের 1 অংশ নাই তোমাদের এসএসসি লেভেলে। এই চ্যাপ্টারে এত পরিমাণ পড়া আছে যে পড়াগুলো 10 ভাগের 1 ভাগ হবে। তো আমি মানে একটু অ্যাডভান্স লেভেলে পড়ানোর চেষ্টা করব, একটু বইয়ের বাইরে থেকে কিছু নলেজ দেওয়ার চেষ্টা করব, বইয়ের ভেতরেগুলো তো দিবই, দিয়ে তোমাদেরকে বিস্তারিতভাবে সুন্দর একটা পাঠ পরিকল্পনা তৈরি করে দিব, এবং যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। মানে এই চ্যাপ্টারটা আমি যদি একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ না করি তাহলে তুমি বুঝতে পারবে না, মানে বোঝার সুবিধা হবে না। আমি যদি একটু চ্যাপ্টারের বাইরে থেকে, বইটার বাইরে থেকে যদি আমি কিছু জিনিস টেনে হিঁচড়ে নিয়ে আইসা তোমাকে বোঝাই, তাহলে বুঝতে পারবো পড়াটা। চলো আমরা পড়াটা শুরু করি। তো প্রথমে যেহেতু আমাদের পদার্থের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে, তো প্রথমে আমাদের এই চ্যাপ্টারটা পড়তে গেলে মাথায় আসে যে পদার্থ। পদার্থ এখন এই পদার্থ যখন আমাদের মাথায় আসে, তখন পদার্থকে আমরা 2 ভাগে ভাগ করি। পদার্থকে আমরা 2 ভাগে ভাগ করি, এটা অবস্থানের আকারের এইসবের ভিত্তিতে না। হ্যাঁ, এটা আমাদের পদার্থকে আমরা ডিরেক্টলি আমরা রসায়নের ভাষায় 2 ভাগে ব্যাখ্যা করছি প্রথমে। হ্যাঁ, একটা যে আমাদের মৌলিক পদার্থ, কি বলছি আমরা, মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ। আর আরেকটা আমাদের যে যৌগিক পদার্থ, যৌগিক যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ। এখন ঘটনা যে স্যার মৌলিক পদার্থটা কি, এটা আমরা সবাই জানি যে যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা কি মৌলিক পদার্থ। এই মৌলিক পদার্থকে আবার মৌল বলা হয়। কি বলা হয় বললাম, এই মৌলিক পদার্থকে আবার মৌল বলা হচ্ছে। তাহলে যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাই আমাদের কি মৌলিক পদার্থ। এবং যেই পদার্থকে ভাঙলে এক বা একাধিক পদার্থ পাওয়া যায়, সেটাই আমাদের কি, সেটা আমাদের যৌগিক পদার্থ। তাহলে আমরা বলছি এখানে সংজ্ঞাটা এভাবে দিচ্ছি যে যেই সকল পদার্থকে ভাঙলে, যেই সকল পদার্থকে ভাঙলে, যেই সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া, ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ, অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, পাওয়া যায় না। সেগুলোই হচ্ছে মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ, বা আমরা বলতে পারি মৌল, বা আমরা বলতে পারি মৌল। তাহলে আমাদের যৌগিক পদার্থ বিষয়টা কি? তাহলে যৌগিক পদার্থটা কি দাঁড়ায়, যে যেই সকল পদার্থকে ভাঙলে, তাহলে আমরা এখানে লিখি যে যেই সকল পদার্থকে ভাঙলে কি পাওয়া যাবে বলতো? 2 বা ততোধিক পদার্থ পাওয়া যায়, পদার্থ পাওয়া যায়। তাই যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ যেমন উদাহরণ কি দিতে পারি আমরা যৌগিক পদার্থ? এই যে আমাদের পানি H2O, যেমন ধরো H2SO4 সালফিউরিক অ্যাসিড, H2SO4। আবার এখানে কি পাই আমরা? এখানে আমাদের হতে পারে ধরো যে সোডিয়াম, হতে পারে পটাশিয়াম, হতে পারে ফসফরাস, হতে পারে হাইড্রোজেন, হতে পারে লিথিয়াম, হতে পারে বোরন, এরকম হতে পারে অক্সিজেন, নাইট্রোজেন। ওকে, তাহলে যেই পদার্থগুলোকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাই আমাদের কি মৌলিক পদার্থ। ওকে, এবং যেই সকল পদার্থকে আমরা ভাঙলে 2 বা ততোধিক পদার্থ পাই, সেগুলাই আমাদের কি যৌগিক পদার্থ। সেগুলো আমাদের যৌগিক পদার্থ। হ্যাঁ, যেমন সোনাকে যদি ভাঙো, হ্যাঁ স্বর্ণকে যদি ভাঙো, তাহলে কি ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। তাহলে স্বর্ণ একটা আমাদের কি মৌলিক পদার্থ। আবার যদি আমরা লোহাকে ভাঙি, সেই ক্ষেত্রে আমরা কি ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাবো না। যদি আমরা সীসাকে ভাঙি, প্লাম্বাম, যদি আমরা সীসাকে ভাঙি, তাহলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাবো না। তাহলে সেগুলো আমাদের কি মৌলিক পদার্থ, সেগুলো আমাদের মৌলিক পদার্থ। আবার দেখো এই জায়গাটাতে
তুমি যদি পানিকে ভাঙো তাহলে এখানে 2 অণু পাচ্ছ কি হাইড্রোজেন, 2 অণু পাচ্ছ হাইড্রোজেন, এবং অক্সিজেন পাচ্ছ কয় অণু, এখন অক্সিজেন পাচ্ছ। তার মানে এখানে কি আছে, হাইড্রোজেন এবং অক্সিজেনের সংমিশ্রণ আছে, তার মানে 2টা পদার্থ পাচ্ছ। আবার তুমি যদি এইটাকে ভাঙো, তাহলে এখানে তুমি পাচ্ছ হচ্ছে হাইড্রোজেন 2 অণু, আবার পাচ্ছ সালফার, আবার পাচ্ছ কি অক্সিজেন, তাহলে এখানে 2 বা ততোধিক অর্থাৎ 2 এর অধিক 3টা পদার্থ পাচ্ছ। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি যৌগিক পদার্থ। এতটুকু কি ক্লিয়ার? তাহলে আমি এতটুকু যদি ক্লিয়ার হয়, এই জায়গাটা থেকে মৌলিক পদার্থ থেকে এই মৌলটাকে আলাদা করে নিয়ে আসবো, এবং মৌলটা সম্বন্ধে মানে বিস্তারিত ব্যাখ্যা, একটু বিস্তারিত না, খুব অল্প সংখ্যক ব্যাখ্যা করার চেষ্টা করবো। চলো তাহলে মিশাই দিই, এতটুকু ক্লিয়ার আশা করি। তো আমি একটু মিশালাম। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে একটু মৌল সম্বন্ধে একটু হালকা একটু আমি আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, মৌল সম্বন্ধে একটু হালকা আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তার আগে আরো দু একটা আমি কথা বলে ফেলি, যে মৌলিক পদার্থ হচ্ছে ওই যে আমরা লিখলাম না, ওগুলো সব কিন্তু পর্যায় সারণীতে আছে। তাহলে আমাদের আজ অব্দি মৌলিক পদার্থ বা হচ্ছে মৌল আবিষ্কৃত হয়েছে কতটা বলতো? আবিষ্কৃত হয়েছে 118টি। কতটি? 118টি। তার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় কতটি? 98টি। 98টি পাওয়া যায়। সে ইংলিশে লিখি সবগুলা। 118টি, 98টি পাওয়া যায় প্রকৃতিতে। তাহলে গবেষণাগারে তৈরি করা হয়েছে কোনগুলা? গবেষণাগারে তৈরি করা হয়েছে বাকিগুলা। গবেষণাগারে হচ্ছে আমাদের কতটি মৌল? তাহলে 20টি মৌল গবেষণাগারে, এবং এগুলোকে বলা হচ্ছে কৃত্রিম মৌল। কি বলা হচ্ছে এগুলোকে? কৃত্রিম মৌল। এগুলোকে বলা হচ্ছে কৃত্রিম মৌল। ক্লিয়ার? এবং মানব দেহে মৌল পাওয়া যায় হচ্ছে 26টি। এই মৌলগুলা বা মৌলিক পদার্থগুলা পাওয়া যায় হচ্ছে 26টি। খুব ইম্পর্টেন্ট পড়া এই অধ্যায় এমসিকিউ এর জন্য। ক্লিয়ার? এতটুক পড়া। এখন এতটুক যদি তুমি বুঝতে পারো তাহলে চলো সামনে এগোই। আমি যে মেন টপিকের ভিতরে লিখে রেখেছিলাম কি মৌল বা মৌলিক পদার্থ, এখন এইটা নিয়ে আলোচনা করব। চলো মৌলকে নিয়ে যদি একটু আলোচনা করতে যাই, যে হচ্ছে আমাদের মৌল, ইংরেজিতে এটাকে বলা হচ্ছে অ্যাটম। কি বলা হচ্ছে ইংরেজিতে এটাকে বলা হচ্ছে অ্যাটম। এবং মৌল নিয়ে আলোচনা করব এখন। অ্যাটম আসলে কিভাবে আলোচনা করবো, মানে কিভাবে যে শুরু করবো, বিশাল একটা বিষয়। মৌলিক পদার্থ, আচ্ছা মৌলিক পদার্থের অণু, পরমাণু, যে বিষয়টা মৌল নিয়ে তো আলোচনা করলাম। মৌলের প্রতীক নিয়ে আগে আলোচনা করে ফেলি। অ্যাটম না, আসলে মৌলের প্রতীক। মৌল নিয়ে তো আলোচনা করলাম যে যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থের অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাই মৌল। এবার চলো একটু মৌলের প্রতীক নিয়ে আলোচনা করি। মৌলের প্রতীক এই বিষয়টা কি জিনিস? মৌলের প্রতীক এই বিষয়টা কি জিনিস? একটি মৌলের সম্পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। বা কোনো মৌলের, বলতে পারো যে কোনো মৌলের সম্পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক বলা হয়। ক্লিয়ার? কথাটা কি ক্লিয়ার? কি বললাম? ছোট্ট একটা কথা বলেছি। কি কথা? প্রথম কথা আমরা জানলাম যে যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে আমাদের কি মৌলিক পদার্থ বা মৌল। তারপর আমরা যেটা বলছি মৌলের প্রতীক। কোনো মৌলের বা কোনো মৌলিক পদার্থের সম্পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। ঠিক আছে? সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের বলতে পারো, কোনো মৌলের সম্পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। বা বলতে পারো কোনো মৌলের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলা হয়। যে কোনো একটা বললে হলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে সংক্ষিপ্ত রূপকে তো প্রতীক বলা হয়,
এখন সংক্ষিপ্ত রূপটা কোন ভাষায় হবে? এটা হতে পারে কি কি ভাষা, চলো দেখি। এখন কোন ভাষা হতে পারে? 1 নম্বর যে ভাষাটা হতে পারে সেটা হচ্ছে আমাদের ইংরেজি ভাষা হতে পারে, ইংরেজি ভাষা হতে পারে, ইংরেজি হতে পারে, হ্যাঁ। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের ল্যাটিন ভাষা হতে পারে, ল্যাটিন, হ্যাঁ, ল্যাটিন। এবং লাস্ট ওয়ান 3 নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের আরবি হতে পারে, আরবি ভাষা হতে পারে। কি কি ভাষা বললাম মাথায় থাকবে? কি কি ভাষা বললাম? তাহলে আমাদের যে মৌলটা লেখা হয়, হ্যাঁ, মৌলটা লেখা হয়, নামটা লেখা হয়, এটা হচ্ছে ইংরেজি ভাষার সংক্ষিপ্ত নাম হতে পারে, ল্যাটিন ভাষার সংক্ষিপ্ত নাম হতে পারে, আরবি ভাষার সংক্ষিপ্ত নাম হতে পারে। তোমরা নিশ্চয় জার্কোনিয়াম বা জিরকোনিয়ামের নাম শুনেছো, হ্যাঁ, জার্কোনিয়াম বা জিরকোনিয়ামের নাম শুনেছো। এটাকে জার্কোনিয়াম অথবা জিরকোনিয়াম দুইটাই বলা হয়। তারপরে হচ্ছে কার নাম শুনেছো? বোরনের নাম শুনেছো। আচ্ছা, আমি একটু নিচে লিখি, এটা নিচে লিখি, হ্যাঁ। এই যে জার্কোনিয়াম, জার্কোনিয়াম, বোরন, এই যে এই দুইটা মৌল, এই দুইটা মৌল নেওয়া হয়েছে হচ্ছে আমাদের আরবি ভাষা থেকে। জার্কোনিয়াম বা জিরকোনিয়াম বলতে পারো, এবং বোরন, এই দুইটা নাম নেওয়া হয়েছে কোথা থেকে? আমাদের আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে। এই দুইটা নাম আমাদের আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে। ল্যাটিন ভাষা থেকেও আমাদের অনেক নাম নেওয়া হয়েছে, যেমন কি প্লাম্বা, যেটাকে আমরা বলছি কি সীসা, হ্যাঁ। তারপরে আমরা বলছি হচ্ছে সোডিয়াম, তারপরে হচ্ছে আমাদের ন্যাট্রিয়াম, যেটা আর কি, তারপরে আমরা বলতে পারি হচ্ছে পটাশিয়াম, যেটাকে আমরা বলছি হচ্ছে ক্যালিয়াম। তারপরে আমরা বলতে পারি আরো, দেখো যে সিলভার, সিলভার, তারপরে হচ্ছে মার্কারি, তারপরে হচ্ছে ফেরি, যেটাকে আমরা বলছি হচ্ছে কি লৌহ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা অ্যান্টিমনি, যেটা এসপি, এগুলো হচ্ছে সব কোথা থেকে নেওয়া হয়েছে? ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে সব আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে? ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। এখন ইংলিশ নাম থেকেও তো কিছু নেওয়া হয়েছে, সেগুলো কি? সেগুলো হচ্ছে আমাদের কার্বন, ক্লোরিন, কার্বন, ক্লোরিন, আরও আছে, যেমন ধরো যে আমাদের ক্যালসিয়াম, এগুলো সবগুলাই কোথা থেকে নেওয়া হয়েছে? আমাদের ইংরেজি নাম থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ, এগুলো সবই ইংরেজি নাম থেকে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে কোবাল্ট, ক্যাডমিয়াম, ক্রোমিন, কোবাল্ট, ক্যাডমিয়াম, তারপরে হচ্ছে আমাদের ক্রোমিয়াম, 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 এই যে এগুলো। তাহলে ইংরেজি থেকে আমাদের আরো আরো অনেক আছে, হ্যাঁ, আরো অনেক আছে, আরো অনেক আছে, আমি কয়েকটা লিখলাম, আরো অনেক আছে এখানে ইত্যাদি, হ্যাঁ, আরো অনেক আছে। তাহলে আমাদের ইংরেজি নাম থেকে, ল্যাটিন নাম থেকে এবং আরবি, এই 3টা ভাষা থেকে আমাদের প্রতীকগুলো লেখা হয়েছে। এবং প্রতীকটা কিভাবে লেখা হয়েছে? আমাদের প্রথম অক্ষর দিয়ে। কি অক্ষর দিয়ে? আদ্য অক্ষর দিয়ে। এই যে নামগুলার ইংরেজি অক্ষর, হ্যাঁ, ইংরেজি, ইংরেজি, ইংরেজি আদ্য অক্ষর দিয়ে, ইংরেজি আদ্য অক্ষর দিয়ে, ইংরেজি আদ্য অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, আদ্যাক্ষর দিয়ে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। যেমন হচ্ছে কি আমাদের, যেমন হচ্ছে আমাদের ধরো হচ্ছে হাইড্রোজেন, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে কার্বন, তারপরে হচ্ছে আমাদের ধরো যে বোরন। এখন ভাইয়া কথা হচ্ছে, তাহলে আমাদের এই যে ডাবল ডাবল কেন? ডাবল ডাবল কেন? ডাবল ডাবল এই কারণে, যে মৌলটা আগে আবিষ্কার হয়েছে সেই মৌলটার প্রথম অক্ষর যেটা, সেটাই হয়ে গেছে। এখন পরবর্তীতে যে মৌলটা আবিষ্কার হয়েছে সেটাও যদি তুমি একই দিয়ে দাও, যেমন সোডিয়াম, যেমন হচ্ছে সোডিয়াম, যেমন ধরো যে নাইট্রোজেন, আবার ধরো সোডিয়াম, এখন নাইট্রোজেন তো আগে আবিষ্কার হয়েছে, সেটা এন দিয়ে প্রকাশ করলাম, সোডিয়ামকে এন দিয়ে প্রকাশ করলে গুলাই ফেলবো না, সেজন্য তার পাশের একটা তার পাশের অর্ধটাকে নেওয়া হয়েছে, প্রথম অক্ষর এবং পাশের অক্ষর, এবং পাশের অক্ষরটা ছোট আকারে নেওয়া হয়েছে। তাহলে সোডিয়াম, তারপর হচ্ছে আমাদের কি হলো? নাইট্রোজেন, সোডিয়াম, এভাবে লেখা হলো। যেমন হচ্ছে তোমার হচ্ছে, যেমন আমরা লিখতে পারি যে ব্যারিয়াম, বি দিয়ে ব্যারিয়াম, তারপর হচ্ছে আমাদের ধরো যে বেরিলিয়াম, বেরিলিয়াম, তারপরে আমাদের হচ্ছে বিসমাথ, তারপরে হচ্ছে আমাদের ব্রোমিন। আবার কার্বন, কার্বনের পর হচ্ছে আমাদের ক্যালসিয়াম, তারপরে হচ্ছে আমাদের কোবাল্ট, তারপরে হচ্ছে আমাদের ক্যাডমিয়াম, তারপরে হচ্ছে আমাদের আছে ক্লোরিন, তারপরে আছে আমাদের ক্রোমিয়াম, এরকম। তারপর দেখো এইচ দিয়ে আছে হিলিয়াম,
হাইড্রোজেন, হিলিয়াম, এই যে এইরকম যে সকল নামগুলো আছে লিখতে গেলে অনেক 118টি লিখতে হবে আমাকে, হ্যাঁ। এবং আরেকটা কথা তোমাদের বলি যে এই বছর অর্থাৎ 2025 সালে খুব সম্ভবত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী আরো একটা নতুন মৌল আবিষ্কার করেছে। হয়তো খুব সম্ভবত সেটা আমাদের পর্যায় সারণীতে স্থান পাবে, এবং স্থান পালে এটা হবে আমাদের 119তম মৌল। ওকে, সো এই হচ্ছে ঘটনা। তাহলে ইংরেজি প্রথম অক্ষর আদ্য অক্ষর দিয়ে লেখা হয়। ওকে, তো এতটুকু যদি আমাদের মাথায় ঢুকে, তাহলে এবার আমরা একটু চলে যাব হচ্ছে পরমাণুর কণিকা পড়তে। হ্যাঁ, পরমাণুর কণিকা, পরমাণুর কণিকা। এবার আমরা পড়বো হচ্ছে পরমাণুর কণিকা পড়বো। কি পড়বো? পরমাণুর কণিকা। আমরা যখন হচ্ছে পরমাণু কণিকা পড়ি, পরমাণু কণিকা মানে পরমাণু কথাটা যদি দেখি আমরা, পরমাণু কথাটা, হ্যাঁ, পরমাণু কথাটা আমরা যদি একটু দেখি যে পরমাণু, এই কথাটা যদি আমরা একটু দেখি যে পরমাণু, পরমাণু যেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাটম, অ্যাটম। এই যে অ্যাটম কথাটা, এই অ্যাটম কথাটা পড়ার পর তোমাকে হচ্ছে জানা লাগবে একটু ইতিহাসটা জানা লাগবে, বা হচ্ছে আমাদের অণু, পরমাণু বা হচ্ছে আমাদের অণু, হ্যাঁ, পরমাণু বা হচ্ছে আমাদের অণু সম্পর্কে যখন আমরা পড়তে যাব তখন হচ্ছে আমাদেরকে একটু ইতিহাসটা জানা লাগবে, যেটাকে বলা হচ্ছে মলিকুইল বলা হয়, মলিকুইল। তো এই যে পরমাণু এবং মলিকুইল মানে অণু, এই জিনিসটা পড়তে গিয়ে আমাদের একটু পরমাণুর ইতিহাসটা ঘাটা দরকার বা জানা দরকার বলে আমি মনে করি। ইতিহাসটা কি, চলো একটু দেখি আমরা। 18শো শতাব্দীর দিকে, 18শো শতাব্দীর দিকে গ্রিসের দার্শনিক নাম হচ্ছে ডেমোক্রিটাস। কি বললাম? গ্রিসের দার্শনিক নাম হচ্ছে ডেমোক্রিটাস। তিনি বললেন যে পরমাণু হচ্ছে অবিভাজ্য, প্রত্যেকটা পদার্থে একটা ক্ষুদ্রতম কণা আছে এবং যেই কণাটা আর বিভাজ্য নয় সেটা হচ্ছে আমাদের কি? পরমাণু। এবং তিনি একটা গ্রিক শব্দ এ এবং টমকে, তাহলে কি বললাম আমি? বললাম যে 18শো শতাব্দীর দিকে গ্রিসের বিজ্ঞানী, কোথাকার বিজ্ঞানী? গ্রিসের দার্শনিক, গ্রিসের দার্শনিক নামটা কি ছিল? নাম হচ্ছে ডেমোক্রিটাস। গ্রিসের দার্শনিক নাম হচ্ছে ডেমোক্রিটাস। গ্রিসের দার্শনিক নাম হচ্ছে ডেমোক্রিটাস। তো গ্রিসের বিজ্ঞানী নাম হচ্ছে ডেমোক্রিটাস। তিনি বললেন যে সকল পদার্থের একটি ক্ষুদ্রতম কণা আছে। কি বললেন? যে ক্ষুদ্রতম কণা আছে, ক্ষুদ্রতম কণা আছে, যা অবিভাজ্য, অর্থাৎ যাকে আর ভাঙা যায় না। এবং তিনি একটা গ্রিক শব্দ, এবং তিনি তারপর কি করলেন? একটা গ্রিক শব্দ এ আর টমকে যুক্ত করলেন। যুক্ত করে তিনি নাম দিলেন হচ্ছে অ্যাটম, যেটাকে আমরা বলছি হচ্ছে কি? পরমাণু। কিন্তু এই যে কথাটা বললেন যে সকল পদার্থে একটা ক্ষুদ্রতম কণা আছে এবং যেটার অবিভাজ্য না, এটা তিনি গবেষণা করে প্রমাণ করতে পারেনি। এই যে প্রমাণ করতে পারেনি, এই প্রমাণ করতে না পারার কারণে এটা ঠিকভাবে গ্রহণযোগ্য হইল না। পরবর্তীতে আমাদের ব্রিটিশের একজন বিজ্ঞানী, কি বিজ্ঞানী? ব্রিটিশের একজন বিজ্ঞানী, সালটা হচ্ছে তোমার 1800, খুব সম্ভবত 1803 সাল। 1803 সাল। বিজ্ঞানীটা কোথাকার বললাম? ব্রিটিশ বিজ্ঞানী। ব্রিটিশ বিজ্ঞানী নাম হচ্ছে জন ডাল্টন। ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন। তিনি কি করলো জানো? তিনি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করলেন, এবং পরীক্ষা নিরীক্ষা করে তিনিও কোন মতবাদ দিলেন? এই যে উপরে যে মতবাদটা আছে এই মতবাদটাই দিলেন। তিনিও পরীক্ষা নিরীক্ষা করলেন এবং কি করলেন? পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে হ্যাঁ, ডেমোক্রিটাস যে কথাটা বলেছে সেই কথাটাই হচ্ছে কি? সত্য। ডেমোক্রিটাস যে কথাটা বলেছে সেই কথাটাই সত্য। এবং ডেমোক্রিটাসের সম্মানার্থে তিনিও
এইটার নাম দিলেন, অবিভাজ্য কোণাটার নাম দিলেন পরমাণু। পরমাণু যেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাটম। ডেমোক্রিটাসের সম্মানার্থে তিনিও নাম দিলেন কি, অ্যাটম, যেটাকে আমরা বলছি হচ্ছে পরমাণু। এই গেল হচ্ছে কাহিনী। এরপরে অনেক বছর পার হয়ে গেল। প্রায় অনেক বছর পার হয়ে যাওয়ার পর, অনেক বছর যখন পার হয়ে গেল, তখন আবিষ্কৃত হলো যে না, আসলে পরমাণু বিভাজ্য। পরমাণু বিভাজ্য এবং পরমাণুর ভিতরে কি আছে, অনেক কিছু আছে, এটা আবিষ্কৃত হলো। আচ্ছা, তার আগে একটা জিনিস তোমাকে একটু বলে দিই যে পরমাণু জিনিসটা আসলে কি। পরমাণু হচ্ছে একটা কি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হচ্ছে, এবং যাতে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। তাহলে পরমাণুর সংজ্ঞাটা আমরা যদি দেখি, পরমাণুর সংজ্ঞাটা যদি আমরা দেখি, তাহলে আমরা বলতে পারি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণ বিদ্যমান। তাহলে পরমাণু হচ্ছে কি, তাহলে বলতে পারো তুমি যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু হচ্ছে কি আমাদের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এবং যার মধ্যে হচ্ছে কি মৌলের গুণাগুণ বিদ্যমান। এটা তুমি বলতে পারো হচ্ছে যে পরমাণুর সংজ্ঞা তুমি দিতে পারো এক কথায়। এখন কথা হচ্ছে যে ভাইয়া, অণু কি তাহলে? অণু কি? হ্যাঁ, অণু কি তাহলে? এটা হচ্ছে আমাদের কথা। যখন হচ্ছে কি হয়, দুই বা ততোধিক মৌলের পরমাণু ইলেকট্রন আদান প্রদান এবং শেয়ারের মাধ্যমে, কি বললাম, ইলেকট্রন আদান প্রদান এবং শেয়ারের মাধ্যমে পরস্পরের ভিতরে একটা সম্পর্ক স্থাপন করে, তখন সেটা হচ্ছে আমাদের কি, তখন সেটা হচ্ছে আমাদের অণু। এবং এটা প্রকৃতিতে মুক্তভাবে বিরাজমান, অর্থাৎ এর ইন্টারনাল অবস্থা হচ্ছে স্টেবল। বোঝা গেল? তাহলে আমরা বললাম যে হচ্ছে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এবং যার ভিতরে হচ্ছে মৌলের গুণাগুণ বিদ্যমান, তবে এটা প্রকৃতিতে মুক্তভাবে বিরাজমান নয়, মানে মুক্তভাবে অবস্থান করতে পারে না, বা মুক্তভাবে অবস্থান করার জন্য এর স্থিতিশীলতা যেটা প্রয়োজন সেটা নাই। তবে অণু হচ্ছে কি, প্রকৃতিতে মুক্তভাবে বিরাজমান, এবং এর ইন্টারনাল স্টেট হচ্ছে স্টেবল, অর্থাৎ প্রকৃতিতে মুক্তভাবে বিরাজমান করার মতো। এখন পরমাণুকে যদি প্রকৃতিতে বিরাজমান হতে হয়, তাহলে তাকে অণুতে পরিণত হতে হবে। কিভাবে? ইলেকট্রন আদান প্রদান এবং শেয়ারের মাধ্যমে। তাহলে এই হচ্ছে কাহিনী। এবং অণু এই জিনিসটা হচ্ছে আবিষ্কার করলো কে জানো? তোমরা হচ্ছে অ্যাভোগাড্রোর নাম শুনেছো, ইতালির বিজ্ঞানী অ্যাভোগাড্রো। হ্যাঁ, ইতালির বিজ্ঞানী অ্যাভোগাড্রোর নাম তোমরা শুনেছো, যে ইতালির বিজ্ঞানী নাম হচ্ছে অ্যাভোগাড্রো। ইতালির বিজ্ঞানী অ্যাভোগাড্রোর নাম শুনেছো তোমরা। এই ইতালির বিজ্ঞানী অ্যাভোগাড্রো হচ্ছে অণুটাকে আবিষ্কার করেছে, বা অণুটাকে লক্ষ্য করেছে। ক্লিয়ার? এতটুকু? ওকে। তো এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, তো আমরা হচ্ছে আজকে এতটুকুই পড়লাম, যে পরমাণু, অণু, এইসব জিনিসগুলো আমরা পড়লাম। সামনে ক্লাসে আমরা হচ্ছে কি পরমাণুর কণিকা থেকে পড়বো। ক্লিয়ার? সামনে ক্লাসে বা আগামী ক্লাসে আমরা হচ্ছে যে পরমাণুর কণিকাটা আছে, এই পরমাণু কণিকাটাকে নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই থাকলো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এবং পড়া আমি শুরু করতে পারিনি, আগামী ক্লাস থেকে একটু বিস্তারিতভাবে পড়াইবো আর কি। অনেক বিশাল কিছু আছে এর ভিতরে, সূক্ষ্ম জিনিস অনেক সুন্দরভাবে পড়াইবো। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামী ক্লাসে করার জন্য আমন্ত্রণ রইল তোমাদের। আমার জন্য দোয়া রেখো যেন আমি সুস্থ থাকি, এবং তোমাদের সামনে ক্লাসে দেখা হয় তোমাদের সাথে। আর যদি কোনো সমস্যা ফেস করো, তাহলে সেইটা কমেন্ট বক্সে হোক, ইউটিউবের কমেন্টে হোক, ফেসবুকের কমেন্টে হোক, অথবা হচ্ছে আমাদের দোয়েল টিউটোরিয়াল ফেসবুক পেজ গ্রুপে হোক, পোস্ট করবা, সমস্যা নেই। তোমার রিপ্লাই দেওয়ার শতভাগ চেষ্টা করা হবে, এবং তোমার সমস্যার সমাধান শতভাগ চেষ্টা করা হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।